হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাজুল ইসলাম বলছি। আমি আইনি পাঠশালার মাধ্যমে একজন বিচারক হিসেবে আপনাদের সামনে দেওয়ানি কার্যবিধি আইনের উপরে সিরিজ আকারে লেকচার সিরিজ করছি এবং আশা করি এই লেকচার সিরিজের মাধ্যমে দেওয়ানি কার্যবিধি সম্পর্কে আপনাদের যে জানার আগ্রহ সেটি এখান থেকে অনেকটা মিটবে। তো যাই হোক, আজকে আমরা 1 নম্বর লেকচারের ধারাবাহিকতার প্রেক্ষাপটে আমরা ডেফিনেশন ক্লাসে কিছু ডেফিনেশনের কিছু বিষয় বলবো। তার পরবর্তীতে আমরা জুরিসডিকশন, তারপরে সুটস অফ সিভিল নেচার সেকশন 9 থেকে সেকশন 15 পর্যন্ত, এছাড়া আরও বিষয়গুলো আমরা সব লেকচার শিটের মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব। তো বন্ধুরা, আইনের ছাত্রদের বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামে অবতীর্ণ হবেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনে, বাংলাদেশ বার কাউন্সিলের, তাছাড়া অন্যান্য যেসব আইনের প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সেসব পরীক্ষায় যারা বসবেন, অবশ্যই ভিডিওটি দেখে বিস্তারিত জেনে এবং নিয়মিত আইন বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। তো বন্ধুরা, শুরুতে আমি এই লেকচার 2 অন সিভিল প্রসিডিউর কোডের এখানে মিনিং অফ জুরিসডিকশন। জুরিসডিকশন এর অর্থ হলো এখতিয়ার, এবং এটা বিভিন্ন ধরনের এখতিয়ার আমরা দেখে থাকি। এটা পাওয়ার অর অথরিটি অফ এ কোর্ট। জুরিসডিকশনটা হলো যে একটা আদালতের ক্ষমতা ও কর্তৃত্ব। সেটা কিসের কর্তৃত্ব? টু হেয়ার অ্যান্ড ডিটারমাইন এ কজ, টু অ্যাডজুডিকেট অ্যান্ড এক্সারসাইজ অ্যানি জুডিশিয়াল পাওয়ার ইন রিলেশন টু ইট। তার মানে হচ্ছে যে সেই কোর্টের ক্ষমতা এবং কর্তৃত্ব হলো কোনো কিছু শোনা এবং কোনো কারণের উপর কোনো সিদ্ধান্ত নেওয়া, তারপরে এবং যে বিচারিক শক্তি বা বিচারিক ক্ষমতা সেটা ওই বিবাদের সাথে জড়িত, সেটার উপরে কোনো কিছু সিদ্ধান্ত উপনীত হবে। তো জুরিসডিকশন অফ এ কোর্ট মিনস দ্যাট এক্সটেন্ট অফ এ অথরিটি of a court to administer justice prescribed with reference to the subject matter, pecuniary value and local limits। এটা আমরা দেখেছি যে রাজা সোপ ফ্যাক্টরি ভার্সেস এসপি শান্তরাস, এটা 1965 সালের এআইআর সুপ্রিম কোর্টের 1449-এর যে 49 সালে সেখানে সিদ্ধান্তটি হয়েছিল। তো বন্ধুরা, এর পরবর্তীতে আমরা যদি দেখি যে জুরিসডিকশনের প্রকারভেদ আমরা যদি দেখি, তো বন্ধুরা এখানে কাইন্ডস অফ জুরিসডিকশন। Jurisdiction of a court may be classified in the following ways: territorial or local jurisdiction। তার মানে হচ্ছে যে স্থানীয় এখতিয়ার, আর্থিক এখতিয়ার, পিকুইনারি জুরিসডিকশন এবং কোন কোন সাবজেক্ট ম্যাটারে, যেমন অ্যাডমিরালটি কোর্টটা হাইকোর্টের জুরিসডিকশন, কোম্পানি আইনের বিষয়গুলো হাইকোর্টের জুরিসডিকশন। তেমনি দেওয়ানি আদালতের বিষয়, যেটা 2 লক্ষ টাকা পর্যন্ত এখতিয়ার আছে মূল্যবান কোনো সম্পত্তির, সেটা সহকারী জজের এখতিয়ার। তাহলে এটা হচ্ছে যে পিকুনিয়ারি জুরিসডিকশন। 4 লক্ষ টাকা পর্যন্ত এটা সিনিয়র সহকারী জজের এখতিয়ার, এবং 4 লক্ষ অ্যাভোভ আনলিমিটেড এটা হচ্ছে যুগ্ম জেলা জজের এখতিয়ার। তাহলে আর্থিকভাবে এক এক বিচারকের এখতিয়ার এবং এক এক রকম। তো জুরিসডিকশন অ্যাজ টু সাবজেক্ট ম্যাটার আমি যেমন বলেছি যে কোম্পানি আইনের যে জুরিসডিকশন সেটা হাইকোর্ট ডিভিশনের, ল অন অ্যাডমিরালটি সেটার জুরিসডিকশন হাইকোর্ট ডিভিশনের, রিট জুরিসডিকশন হাইকোর্ট, অরিজিনাল আর অ্যাপিলেট জুরিসডিকশন। যেমন সহকারী জজের যে 2 লাখ টাকা বিচার করবে সেটা অরিজিনাল জুরিসডিকশন, এবং অ্যাপিলেট জুরিসডিকশন সহকারী জজ কোনো জাজমেন্ট দিলে বা অর্ডার দিলে, কোনো রায় ডিগ্রি দিলে সেটার বিরুদ্ধে আপিল হবে। জেলা জজ আদালতে জেলা জজ চাইলে নিজেও শুনতে পারেন, অথবা কোনো অতিরিক্ত জেলা জজ বা যুগ্ম জেলা জজ পদমর্যাদার কাউকে দিয়ে আপিলটি শুনানি করতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে যে জুরিসডিকশনের বিষয়। এরপরে আমরা টেরিটোরিয়াল আর লোকাল জুরিসডিকশনের বিষয় বলেছি, যে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে যেখানে জুরিসডিকশন হবে সেখানে এভরি কোর্ট হ্যাভিং ইটস ওন লোকাল অর টেরিটোরিয়াল জুরিসডিকশন। তো আমি আগেই বলেছি, হোয়ারাস ডিস্ট্রিক্ট জাজ হ্যাজ টু এক্সারসাইজ দ্য জুরিসডিকশন উইদিন হিজ ডিস্ট্রিক্ট অ্যান্ড নট আউটসাইড দিস। High Court Division can exercise its jurisdiction over the whole Bangladesh in cases of trying a suit for immovable properties. A court cannot go beyond its local jurisdiction. তারপরে যদি আমরা দেখি, if a party has any objection as to territorial jurisdiction, such objection should be raised at the earliest opportunity after appearance in the suit। যদি মকদ্দমার চলাকালীন সময়ে
আমি যদি উদাহরণ দিই, ঝিনাইদহ আদালতের 6টি উপজেলা আছে, কালীগঞ্জের মামলা কোটচাঁদপুরে দাখিল করা হয়েছে, তখন বিজ্ঞ আইনজীবী বলবে যে স্যার এইটার মামলাটা বিষয়বস্তু যে সাবজেক্ট ম্যাটারটি এটা কালীগঞ্জে অবস্থিত, তো এর মামলাটিও কালীগঞ্জে হওয়া উচিত। তো সেক্ষেত্রে আদালত বিবেচনা করে প্রপার কোর্টে মামলাটি পাঠিয়ে দেবে। তো কনসেন্ট অফ দ্য লিটিগেটিং পার্টিস ক্যান নট কনফার জুরিসডিকশন টু এ সিভিল কোর্ট ইফ দ্য লজ ডাজ নট কনফার সাচ জুরিসডিকশন। ইন কেস অফ ইনহেরেন্ট ল্যাক অফ জুরিসডিকশন দ্য প্লেন্ট ইজ লায়াবল টু বি রিজেক্টেড। এখানে খুব বলা হয়েছে যে ইনহেরেন্ট ল্যাক অফ জুরিসডিকশন যদি কোটচাঁদপুরের মামলা ঢাকার রামপুরার মামলা যদি বাড্ডায় দাখিল করা হয় বা ধানমন্ডির মামলা যদি গুলশানে দাখিল করা হয়, তাহলে ল্যাক অফ ইনহেরেন্ট জুরিসডিকশন হবে, এটা টেরিটোরিয়াল জুরিসডিকশন, এবং সেখানে প্লেন্ট রিজেক্ট হবে। দ্য প্লেন্ট বাট হোয়েন ইট ইজ ফাউন্ড দ্যাট দ্য কোর্ট হ্যাজ নো টেরিটোরিয়াল জুরিসডিকশন দ্য প্লেন্ট ক্যান নট বি রিজেক্টেড ইন সাচ এ কেস দ্য প্লেন্ট শ্যাল বি রিটার্ন। তখন যদি দেখা যায় যে প্রপার কোর্টে ফাইল হয় না, তখন সেটা সেই কোর্টে ফাইল হবে না, ফাইল না হয়ে সেটা আর্জি ফেরত দিয়ে প্লেন্ট শ্যাল বি রিটার্ন টু দ্য ফাইলিং লয়ার ফর ফাইলিং দ্য সেম ইন দ্য প্রপার কোর্ট। তো বন্ধুরা এই হচ্ছে যে তারপর পিকুনারি জুরিসডিকশন আমি বলেছি যে সহকারী, এটা সিপিসির সেকশন 6-এ এটা এখানে বলা হয়েছে যে সেভ ইন সোফার অ্যাজ ইট আদারওয়াইজ এক্সপ্রেসলি প্রোভাইডেড নাথিং herein content shall operate to give any court jurisdiction over suits the amount or value of the subject matter of which exceeds the pecuniary limits। এখানে সিভিল কোর্ট অ্যাক্টে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ এদের অরিজিনাল জুরিসডিকশন সম্পর্কে বলা হয়েছে, যুগ্ম জেলা জজের অরিজিনাল সম্পর্কে বলা হয়েছে। The expression subject matter refer to the relief claimed and not upon the property involved, and the jurisdiction of the court is determined as to the value of the relief। The Suit Valuation Act 1887 এখানে প্রেসক্রাইব করেছে যে দ্য মোড অফ ভ্যালুয়েটিং সার্টেন স্যুট, মানে একটা নির্দিষ্ট দেওয়ানি মকদ্দমার সেখানকার পিকুনারি জুরিসডিকশন ডিটারমাইন করার জন্য এই স্যুট ভ্যালুয়েশন অ্যাক্ট 1887 এটা কিভাবে স্যুট ভ্যালুয়েশন করতে হবে সেখানে বলা হয়েছে। মৌজাভিত্তিক মামলার যে জমিজমার যে মূল্য, সরকারি মূল্য, সেগুলা এটা সেকশন দেওয়ানি কার্যবিধির সেকশন 6-এর সাথে মিলাই পড়তে হবে। দ্য প্লেন্টিভস ভ্যালুয়েশন ইন দ্য প্লেন্ট প্রাইমারিলি ডিটারমাইন্স দ্য জুরিসডিকশন অফ দ্য কোর্ট অ্যান্ড নট দ্য অ্যামাউন্ট হুইচ মে বি আলটিমেটলি ফাউন্ড অর ডিগ্রিড বাই দ্য কোর্ট। এখানে চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে পিকুনারি জুরিসডিকশন সম্পর্কে। এখানে তারপরে আমরা যদি দেখি সেকশন 15 অফ দ্য কোর্ট প্রোভাইডস দ্যাট এ স্যুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই, মানে লোয়েস্ট গ্রেড যেটা সেটা হচ্ছে যে মামলাটি শুরুতেই সেখানেই দায়ের হবে যে যে আদালত মানে নিম্ন আদালত হিসেবে কম্পিটেন্ট সেই মামলাটি এন্টারটেইন করার, সেই মামলাটি চালানোর। সুতরাং এটা হচ্ছে যে দ্য কোর্ট অফ দ্য জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বিং দ্য ওনার ইন বিং দ্য লোয়ার ইন গ্রেড ইন কেস অফ অরিজিনাল জুরিসডিকশন, দো দ্য জুরিসডিকশন অফ এ ডিস্ট্রিক্ট জাজ অ্যান্ড এ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ এক্সটেন্ড টু অল original matters। A suit exceeding valuation of taka 4 lakh shall have to be filed in the court of a joint district judge having territorial jurisdiction, the jurisdiction of a senior assistant judge, and as assistant judge extend to all suits of whose value does not exceed 4 lakh and 2 lakh taka respectively। তার মানে হচ্ছে যে যুগ্ম জেলা জজের 4 লাখের উপরে মামলা দাখিল করতে হবে। এখন 4 লাখ যদি 4 লাখের নিচে আসে তাহলে সিনিয়র সহকারী জজ, 2 লাখের নিচে আসলে পরে সহকারী জজ। তাহলে পিকুনিয়ারি জুরিসডিকশন এটা স্যুট ভ্যালুয়েশনের উপরে ডিপেন্ড করে ম্যাক্সিমাম। এটা স্যুট ভ্যালুয়েশন অ্যাক্ট 1887 সালের কথা বলেছি, সেখানে যে মোড অফ ভ্যালুয়েশন অফ স্যুটের যে সিস্টেম আছে সেখানে সেই অনুপাতে করতে হবে। তো বন্ধুরা স্যুট ভ্যালুয়েশন কীভাবে করা যায়, পিকুনিয়ারি জুরিসডিকশন নির্ধারণ করতে হবে সেভাবেই, তো সেটা আমি বললাম, আশা করি অবশ্যই। তো এখন জুরিসডিকশন অ্যাজ টু সাবজেক্ট ম্যাটার, ডিফারেন্ট টাইপস অফ সুটস আর ডিটারমাইন্ড বাই ডিফারেন্ট। এখানে আমি বলেছি যে হাইকোর্টের কোম্পানি ম্যাটার, রিট জুরিসডিকশন, তারপরে ল অ্যান্ড অ্যাডমিরালটি ম্যাটারগুলো, সেগুলো বিষয়গুলো হাইকোর্টের জুরিসডিকশন। এ ডিগ্রি এগেনস্ট ইমুভেবল প্রপার্টি ক্যান নট বি এক্সিকিউটেড বাই স্মল কজ কোর্ট, মানে যে স্থাবর সম্পত্তির যে ডিগ্রিগুলা হয় সেগুলা স্মল কজ কোর্ট দিয়ে হবে না। তো এগেন ইন এ স্মল কজ কোর্ট হ্যাজ নো জুরিসডিকশন টু সেট এ সাইড এ ডিগ্রি of the civil court, a degree passed judgment rendered or order added by court having no jurisdiction over the subject matter of a suit will be treated as nullity। সুতরাং সাবজেক্ট হচ্ছে যে কোর্টের আর্থিক এবং টেরিটোরিয়াল এবং সাবজেক্ট এসব বিষয়
এসব বিষয়ের উপরে আপনারা পরবর্তীতে যে মামলার বিষয়বস্তু যে এটা কি স্যুট ফর স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট নাকি এটা হচ্ছে যে চুক্তি প্রবলের মামলা নাকি পার্টিশন মামলা, তো এগুলো তো দেওয়ানি মামলা হলো, ইনজাংশনের মামলা হলে সেটা ভিন্নভাবে হবে। তো বন্ধুরা সাবজেক্ট ম্যাটারের উপরে এখানে সার্টেন কোর্টস হ্যাভ নো জুরিসডিকশন টু এন্টারটেইন সার্টেন স্যুটস। এই ডিগ্রি এগেনস্ট আমি বলেছি যে ইমুভেবল প্রপার্টির যে ডিগ্রি সেটা স্মল কজ কোর্টে হবে না। এখানে স্মল কজ কোর্ট হ্যাজ নো জুরিসডিকশন টু সেট অ্যাসাইড এ ডিগ্রি অফ সিভিল কোর্ট। স্মল কজ কোর্টের কোনো জুরিসডিকশন নাই সিভিল কোর্টের ডিগ্রি সেট অ্যাসাইড করার। তো ডিগ্রি পাস্ট জাজমেন্ট রেন্ডার্ড or order made by court having no jurisdiction about the subject matter of a suit will be treated as nullity। এবং যে কোর্টের যে এখতিয়ার নেই, যে সাবজেক্টের উপরে বিচার আচার করার এখতিয়ার নেই, সে কোর্ট যদি সেটা করে তো অবশ্যই সেটা ভয়েড এব ইনিশিও হবে এবং বাতিল বলে গণ্য হবে। এখন অরিজিনাল অ্যান্ড অ্যাপিলেট জুরিসডিকশন, আমরা জানি যে জেলা জজের অরিজিনাল জুরিসডিকশন নেই, সে তা জেলা জজ ডিস্ট্রিক্ট জজের অ্যাপিলেট জুরিসডিকশন আছে। কিছু কিছু ক্ষেত্রে যেমন দুর্নীতি দমন কমিশনের মামলা জেলা জজ করতে পারে স্পেশাল জাজ হিসেবে। দ্য জুরিসডিকশন অফ এ কোর্ট মে বি ক্লাসিফাইড as original and appellate jurisdiction. Suits are entertained and decided by court in the exercise of original jurisdiction and appeals are entertained and decided in its appellate jurisdiction. তো এখানে বলেছি যে স্মল কজ কোর্ট, কোর্ট অফ অ্যাসিস্ট্যান্ট জাজ আর কোর্ট অফ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, সহকারী জজের আদালত, সিনিয়র সহকারী জজের আদালত, যুগ্ম জেলা জজের আদালত, এই আদালতগুলো স্মল কজ কোর্ট, সিনিয়র সহকারী জজ এদের অরিজিনাল জুরিসডিকশন, শুধু অরিজিনাল জুরিসডিকশন এক্সারসাইজ করে। While courts of joint district judge, court of additional district judge and court of district judge and high court division have original as well as appellate jurisdiction। তো বন্ধুরা আমরা তাহলে দেখলাম যে অরিজিনাল অ্যান্ড অ্যাপিলেট জুরিসডিকশন কী এবং কে কোনটা এক্সারসাইজ করে। এরপরে আমরা দেখব যে জুরিসডিকশন অফ এ সিভিল স্যুট। এখানে সেকশন 9 বলছে যে সেকশন 9 অফ দ্য কোর্ট প্রোভাইড ফর দ্য জুরিসডিকশন অফ এ সিভিল। এখানে সেকশন 9 এ স্যুটস ইন সিভিল নেচারের দ্য কোর্ট section 9 clearly states the court shall have jurisdiction to try all suits of a civil nature excepting suits of which the cognizance is either expressly or impliedly barred। বন্ধুরা এই সেকশন 9 দেওয়ানি কার্যবিধির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকশন এবং এর অনেক এক্সপ্লেনেশন আছে, আমি কিছু বলার চেষ্টা করব। শুরুতে এক্সপ্লেনেশনে বলছে যে রাইট টু প্রপার্টি অর টু অ্যান অফিস ইজ কন্টেস্টেড ইজ এ সুট অফ এ সিভিল নেচার নট উইথস্ট্যান্ডিং দ্যাট such right may be depend entirely on the decision of a court as to religious rites and ceremonies। এখানে কন্ডিশন আমরা যদি দেখি যে a civil court has jurisdiction to try a suit if two conditions are fulfilled। প্রথম কন্ডিশনটা হলো যে দেওয়ানি প্রকৃতির মামলা হতে হবে, the suit must be of a civil nature and its cognizance is not barred expressly, এবং দেওয়ানি আদালতের সেই মামলাটি ট্রায়াল করার, বিচার করার যে সেখানে প্রকাশ্যভাবে হোক আর অপ্রকাশ্য কোনো বার বা এমবার্গো কোনো নিষেধাজ্ঞা থাকবে না, তাহলে মামলাটি দেওয়ানি প্রকৃতির হতে হবে এবং ওই মামলাটি দেওয়ানি আদালতের দ্বারা বিচার করার জন্য কোনো প্রকাশ্য বা অপ্রকাশ্য কোনো বার বা নিষেধাজ্ঞা থাকতে পারবে না, তাহলে সিভিল নেচার হিসেবে সিভিল কোর্টে মামলাটি চলবে। তো বন্ধুরা এরপরে দেখি সুটস অফ সিভিল নেচার। এখানে the suits of a civil nature relates to the determination of a civil or private rights, remedies, obligation of a citizen and enforcement thereof। তাহলে আমরা দেখলাম যে এই সিভিল নেচারের বিষয়গুলো কার সাথে সম্পর্কিত, এটা ডিটারমিনেশন অফ এ সিভিল অর প্রাইভেট রাইটস, দেশের নাগরিকের যে ব্যক্তিগত ও সিভিল রাইট এস্টাবলিশড নির্ধারণ করার জন্য এবং সেখানে তার কী প্রতিকার আছে এবং অব্লিগেশন আছে সিটিজেন হিসেবে এবং সেটার এনফোর্সমেন্ট করা, সেটার প্রয়োগ করা। তো এক্সপ্লেনেশন 9 এটা স্পেসিফাই করে দিছে যে এ সুট ইন হুইচ দ্য রাইট টু প্রপার্টি অর টু অ্যান অফিস, মানে রাইট টু প্রপার্টি সম্পত্তির অধিকার এবং অফিসের অধিকার, অফিসে থাকবার অধিকার ইজ কন্টেস্টেড, এটা সিভিল নেচারের। এখানে এন্টাইল ডিসিশন টু রিলিজিয়াস রাইটস এবং সেখানে রিলিজিয়াস রাইটস অ্যান্ড সেরিমনিজকে বাদ দিয়েই বলা হয়েছে। তো বন্ধুরা এরপরে দেখবো জুরিসডিকশন অফ এ কোর্টস ইন রিলিজিয়াস ম্যাটার। এখানে রিলিজিয়াস ম্যাটারে খুব কনসাইজ করে দিয়েছে যে ফর দ্য এনফোর্সেবিলিটি বাই দ্য কোর্ট দ্য রাইটস অ্যান্ড অব্লিগেশন মাস্ট relate to private lives of citizen in a suit if the principal question is a case question or a question relating to religious rites or ceremonies, the suit is not
of a civil in nature because it deals with the matter that are purely social and not with the rights of the citizen. তার মানে হচ্ছে যে রিলিজিয়াস ম্যাটারগুলা এটা সোশ্যাল কাস্টম ইউসেজ এগুলা ভেরি করে ডিপেন্ডস করে বা এটার পরে কিছুটা প্র্যাকটিসের উপর দীর্ঘদিন প্র্যাকটিসের পরে এটা হচ্ছে যে সিভিল নেচারের না। তার কারণ এটা একটা সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানের বিষয়গুলা নাগরিকের অধিকার ইস্টাবলিশের কোনো বিষয় এখানে নাই। এটা ভগবান বা ঈশ্বর বা আল্লাহ কর্তৃক যেসব রিলিজিয়াস ম্যাটার আছে, নামাজ পড়া, তারপরে যে পূজা করা, এসব বিষয়গুলো কোর্টের মাধ্যমে কাউকে জোর করে প্রতিষ্ঠা করার কোনো মানে হয় না বা এটার কোনো আইনগত সুযোগ নেই এবং সিভিল কোর্টে এটা হবে না। তো কাউকে ধর্ম থেকে বিতরণ করা এটাও সিভিল নেচারের না। সুতরাং the expulsion from a caste is actionable as it affects the status and character of a person. If the right of worship of a person is infringed, it is also actionable by civil code. মানে এখানেও আবার এর যে ব্যাপ্তি, সিভিল নেচারের ব্যাপ্তি এখানে বোঝাইতে যাই। আপনারা শীটটি ভালো করে পড়ে নেবেন, তাহলে খুব সুন্দর বুঝতে পারবেন বন্ধুরা। এরপরে পলিটিক্যাল কোশ্চেন যদি কোনো ইনভলভমেন্ট থাকে, সুটস অফ সিভিল নেচার ডু নট কভার দ্য পলিটিক্যাল কোশ্চেন। শুরুতে বলা আছে যে পলিটিক্যাল কোশ্চেনটা সিভিল কোর্টের সিভিল নেচারের ডেফিনেশনের ভিতরে আসবে না, কিন্তু সামটাইমস এ পলিটিক্যাল রাইট মে বি কনসিডার্ড অ্যাজ সিভিল রাইট। যেমন ভোটাধিকার প্রয়োগে যদি সমস্যা হয় তাহলে নির্বাচনী ট্রাইব্যুনালে সেটার মীমাংসিত হতে পারে। ইন এভরি ডেমোক্রেটিক কান্ট্রি দিস রাইট ইজ কনসিডার্ড টু ভ্যালুয়েবল রাইট অ্যান্ড দ্য নেচার অফ দিস রাইট ইজ এসেন্সিয়ালি অফ এ সিভিল ক্যারেক্টার। ভোটাধিকার এটা হচ্ছে পলিটিক্যাল রাইট। এই পলিটিক্যাল রাইটও অনেক সময় দ্য রাইট টু ফ্রাঞ্চাইজ ইজ এ পলিটিক্যাল রাইট এবং এটা যদি ভায়োলেট হয় তাহলে এটা এই রাইটটা সিভিল কোর্টের মাধ্যমে এস্টাবলিশ এবং সিভিল ক্যারেক্টারের। সুটস ইন রেসপেক্ট অফ প্রপার্টি, এ সুট ইন রেসপেক্ট অফ প্রপার্টি ইজ এ সুটস অফ সিভিল নেচার। দ্য ওয়ার্ড প্রপার্টি এমব্রেসেস অল অবজেক্ট হুইচ ক্যান বি ওন বাই পারসন। তাহলে আমরা কি দেখলাম, ইট মে বি ট্যাঞ্জিবল, এটা বস্তুগত হতে পারে, ইনট্যাঞ্জিবল হতে পারে, মুভেবল হতে পারে, ইমুভেবল হতে পারে, প্যাটেন্টস, কপিরাইট, ডিজাইন হতে পারে, ফিশারি হতে পারে, রাইট টু ফেরি অ্যান্ড হার্টস, এই বিষয়গুলো যদি থাকে তাহলে আপনার সিভিল কোর্টের মাধ্যমে আপনি আসতে পারবেন। সুটস রিলেটিং টু রিলিজিয়াস প্রপার্টি, সুটস রেসপেক্টিং টেম্পল অ্যান্ড আদার রিলিজিয়াস ক্যান বি এন্টারটেইনড বাই সিভিল কোর্ট দো ইট মে ইনভলভ কোশ্চেন টু রিলিজিয়াস রাইটস অ্যান্ড সেরিমনিজ। তাতে কোনো সমস্যা নেই, একটা মন্দিরের জায়গা, একটা মসজিদের জায়গা নিয়ে কোর্টে মামলা মোকদ্দমা হতেই পারে, সেটা সিভিল নেচারে। তো suits involving right to office, an office is a position to which duties are attached to be performed by the holder of the office and enforceable either by law, custom or usage. এখানে the essential element of an office is the existence of duties and a corresponding right to enforce performance of such duty. Whether the office is honorary or paid, that is regardless. A suit enforcing the right to discharge the function attached to an office is a suit of civil. মানে আমি আমার অফিসে আমি কাজ করছি এবং আমাকে যদি কোনো বিনা নোটিশে চাকরি থেকে করে দেয় তাহলে আমি এটা সিভিল কোর্টে, তাহলে রাইট টু অফিস যেটা এটা সিভিল কোর্টের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে। সুট ফর ডিক্লারেশন দ্যাট এ সার্টেন পারসন হ্যাজ ফরফিটেড দ্য রাইট টু দ্য অফিস অফ মোতোয়ালি ইজ মেইনটেনেবল। তার মানে এটা আমরা দেখেছি যে চেয়ারম্যান বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড ভার্সেস মোহাম্মদ আব্দুর রহমান, এই কেসে কোর্ট বলে দিয়েছে যে মেয়ারলি বিকজ নেগেটিভ ডিক্লারেশন হ্যাজ বিন সট দ্যাট ক্যান বি নো গ্রাউন্ড টু হোল্ড দ্যাট দ্য সুট ডাজ নট কাম উইথ অ্যাম্বিট অফ সেকশন, মানে সেকশন 42 আন্ডারে যে কেন তাকে সেখানে নিয়ে সিভিল কোর্ট অলওয়েজ ক্যান অ্যাজিউম jurisdiction to consider the malafide action of the authority। কোনো অন্যায়ভাবে যদি কাউকে অফিস থেকে বিতাড়ন করে দেয় তা সে অন্যায়ের প্রতিবাদ যেতে অন্যায়ের বিরুদ্ধে সিভিল কোর্টে যেতে পারে। এটা 61 DLR এখানে এই কেস লতে আমরা দেখতে পাবো। তো বন্ধুরা এরপরে সুটস নটস অফ সিভিল নেচার, কোনগুলো সিভিল নেচারের না এটা অত্যন্ত জানা, যেটা পিওরলি রিলিজিয়াস রাইটস অফ সেরিমনি সিভিল নেচারের না, এবং যেটা মানুষের মর্যাদা এবং সম্মান রক্ষা করার জন্য যদি কেউ কোর্টে যায় সেটাও সিভিল নেচার না। রিকভারি অফ ভলান্টারি পেমেন্টস এবং অফারিংস, আমি শহীদ মিনারে ফুল দেবো কি দেবো না, বা আমি যদি রাষ্ট্রীয় আইন এখানে এনফোর্স না করে বা এখানে যদি চাপিয়ে না দেয় তাহলে এটাও কোর্টের মাধ্যমে এস্টাবলিশ করা যাবে না। আমি মন্দিরে পূজা দিব কি না দিব এটা ব্যক্তিগত স্বাধীনতা, এটা সিভিল কোর্টের মাধ্যমে নিষ্পত্তি হবে না। A suits for the enforcement of the right of privacy unless the right is recognized by law or any custom, এটা কারোর ব্যক্তিগত বিষয় নিয়েও কোর্টে যাওয়া যাবে না, সিভিল নেচারের হবে না। ডিসাইডিং দ্য কোশ্চেন অফ জুরিসডিকশন, প্রিজাম্পশন অ্যাজ টু জুরিসডিকশন,
এখানে আমরা অনেক বিষয় দেখেছি। তো এখন ডিসাইডিং দ্য কোশ্চেন অফ জুরিসডিকশন, এটা ইন ডিলিং উইথ এ কোশ্চেন হোয়েদার এ সিভিল কোর্টস জুরিসডিকশন টু এন্টারটেইন এ সুট ইজ বার্ড অর নট, প্রিজাম্পশন শুড বি মেড in favor of the jurisdiction of a civil court. The exclusion of jurisdiction of a civil court to entertain civil cause should not be readily interfered unless the relevant statute contains an express provision to that effect. Deciding a question এখন ভিন্ন ভিন্ন আইনে জুরিসডিকশন ভিন্নতা রয়ে গেছে। এখন যেটা দুর্নীতি দমন কমিশনে করার কথা ওই আইনে আছে, বা সড়ক নিরাপদ সড়ক আইনের একটা বিষয়, বা ডিজিটাল সিকিউরিটি একটা আইনের একটা বিষয় যেটা সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল হওয়া উচিত, সেটা সিভিল কোর্টে আনলাম, তো সেটা করা যাবে না। তো ডিসাইডিং দ্য কোশ্চেন অফ এখতিয়ারের প্রশ্নটি আইন দ্বারা সুনির্দিষ্ট আইন দ্বারা যদি নির্ধারণ করা থাকে তবে সেটা কোনোভাবেই সেটাকে ইগনোর করা যাবে না, সেটা মেনে মামলাটি দায়ের করতে হবে, তাহলে আপনার রাইট এস্টাবলিশ করতে সুবিধা হবে। তো বন্ধুরা, এরপর আমরা দেখি যে বার্ডেন অফ প্রুফ। এখানে বার্ডেন অফ প্রুফের বিষয়গুলা প্রমাণের দায়ভার সেটা দেওয়ানি হোক, সিভিল মামলা হোক, যিনি মামলাটি অভিযোগটি দায়ের করবেন তাকেই প্রমাণ করতে হবে। এখানে এ পার্টি হুইচ সিক্স টু আউট দ্য জুরিসডিকশন হ্যাজ টু এস্টাবলিশ, মানে ওনার হ্যাজ টু প্রুভ হিজ ওন কেস, পিটিশনার হ্যাজ টু প্রুভ হিজ ওন কেস। এটা যিনি মামলা করেছেন তিনিই মামলা দায়ের করবেন। এটা সাক্ষ্য আইনের 101 থেকে 105-6 ধারা, 103 ধারায়, এবং বার্ডেন অফ প্রুফ শিফট কখন সেসব বিষয়ে এভিডেন্স অ্যাক্টে 101 থেকে 102, 3, 4, 5 এরকম সেকশনগুলোতে আপনারা দেখে নেবেন, অবশ্যই বিষয়টি ভালো লাগবে। তো বন্ধুরা, এরপরে জুরিসডিকশন এক্সপ্রেসলি অর ইমপ্লাইডলি বার্ড। জুরিসডিকশন বার্ড এক্সপ্রেসলি বার্ড ইন ইজ মেড বার্ড বাই এনি এনাক্টমেন্ট ফর দ্য টাইম বিং ইন ফোর্স জুরিসডিকশন অফ সিভিল কোর্ট to entertain a suit may be barred if it is so provided in a statute. Ousting of jurisdiction by state provision must be strictly construed and it must be clear and beyond doubt. যেটা আমি বললাম যে এখন সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের মামলা, এটা সাইবার ক্রাইম ট্রাইব্যুনালেই করতে হবে, দেওয়ানি আদালতে করা যাবে না। তাহলে যেটা এটা এক্সপ্রেসলি বার করেছে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা সিভিল কোর্টে হবে না, সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে। তাহলে যে আইন দ্বারা যেখানে মামলাটি করা দরকার সেখানেই করতে হবে। এক্সপ্রেসলি বার থাকলে বা ইমপ্লাইডলি বার থাকলেও তো আমাদের আইনের বিষয় থাকলে সেখানেও আপনারা এখানে ইমপ্লাইডলি বার এই বিষয়গুলা খেয়াল করতে হবে, খেয়াল করে মামলাটি দায়ের করতে হবে, তাহলে প্রপার কোর্টে মামলাটি ফাইল করতে হবে। স্ট্যাচুটরি প্রভিশন আউস্টিং জুরিসডিকশন অফ সিভিল কোর্টের যে ক্ষমতা বা এখতিয়ার, এটা কীভাবে আউস্টেড করা হয়েছে, এটা বার করা হয়েছে আন্ডার সেকশন 44 অফ দ্য অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন অফ ইমুভেবল প্রপার্টি অর্ডিন্যান্স। A suit challenging any order passed or action taken under the ordinance does not extend to a suit for declaration that the plaintiff is entitled to the compensation. মানে অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন অফ ইমুভেবল প্রপার্টি অর্ডিন্যান্স এখানে বলা হয়েছে যে 44-এ বলা হয়েছে যে যেহেতু জমি যখন অধিগ্রহণ করা হয় তখন তার একটা কম্পেনসেশন দেওয়া হয়, সেক্ষেত্রে এই কম্পেনসেশনটা পাওয়ার পরে সে আর এটাকে চ্যালেঞ্জ করে বা আবার পুনরায় এটাকে দেওয়ানি আদালতে গিয়ে সে আর প্রতিকার পাবে না, সেটাই এক্সপ্রেসলি বার করে দেওয়া হয়েছে। সেকশন 133 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর প্রোভাইড দ্যাট নো অর্ডার অফ দ্য ম্যাজিস্ট্রেট ডিউলি পাসড আন্ডার, এটা ফৌজদারি কার্যবিধি 133 ধারায় বলেছে কোনো ম্যাজিস্ট্রেটের আদেশকে চ্যালেঞ্জ করে দেওয়ানি আদালতে এখানে চ্যালেঞ্জ করা যাবে না। তাছাড়া সেকশন আর্টিকেল 117 অফ দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 117 অফ দ্য কনস্টিটিউশন, সিভিল কোর্ট জুরিসডিকশন ইজ আউস্টেড, এখানে বাংলাদেশ সংবিধানের 117 অনুচ্ছেদের মাধ্যমে দেওয়ানি আদালতের এখতিয়ারকে খর্ব করা হয়েছে। যে বিষয়টি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে হবে, চাকরি সংক্রান্ত বিষয়, সে বিষয়টি অবশ্যই দেওয়ানি আদালতে সুট ফর ডিক্লারেশন করে এখানে প্রতিকার পাওয়া যাবে না। তাহলে সংবিধানের 117 নম্বর অনুচ্ছেদে সিভিল কোর্টের জুরিসডিকশনকে আউস্টেড করেছে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। এখানে সেকশন 26 অফ দ্য ইউনিয়ন পরিষদ অর্ডিন্যান্স, সেটিও ইলেকশন ট্রাইব্যুনালের যে বিষয় বাদে যে বিষয়গুলা ছোটোখাটো বিষয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিষ্পত্তি হয় সে বিষয় নিয়েও সিভিল কোর্টে যাওয়া যাবে না। দ্য পিডিআর অ্যাক্ট বাট সিভিল সুটস আন্ডার সার্টেন সার্কেল, পিডিআর পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টের, সেটাও সিভিল কোর্টে কিছু কিছু বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। সেকশন 102 অফ দ্য ওয়াকফ অর্ডিন্যান্স provides that no decision or order of the administrative of the ওয়াকফ প্রশাসকের কোনো আদেশ সেকশন ওয়াকফ অর্ডিন্যান্সের 102 ধারা মোতাবেক সেটি সিভিল কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না, সেটা যদি অন্য কোনো জায়গায় এক্সপ্রেসলি বার করে না থাকে। সেকশন 5 দ্য ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স,
1985 ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স 1985 এর 5 ধারা মতে যে বিষয়গুলো ফ্যামিলি কোর্টের জুরিসডিকশন আছে, রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, ডাওয়ার, মেইনটেনেন্স, গার্জিয়ানশিপ, এই বিষয়গুলো সিভিল কোর্টে মামলা করা যাবে না, এটা ফ্যামিলি কোর্টে করতে হবে। তো জুরিসডিকশন বার্ড ইমপ্লাইডলি, এটা suit is to be is said to be impliedly barred when it is barred by general principle of law or on the ground of public policy। তো বন্ধুরা এখানে জেনারেল প্রিন্সিপাল কি সে বিষয়গুলো, when a right is created by special law and also provides provision for getting relief in case of violation of such right, and also আমি আগেই বলেছি যে যেখানে স্পেশাল ল হয়েছে যে মুসলিম ল, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স একটা স্পেশাল ল, ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স একটা স্পেশাল ল। তো এই বিষয়গুলো সেখানে মামলা দায়ের করতে হবে, অন্য কোনো জায়গায় মামলা করা যাবে না। প্রিন্সিপাল অফ এক্সক্লুশন অফ জুরিসডিকশন অফ সিভিল কোর্ট, দ্য নর্মাল রুল ইজ দ্যাট সিভিল কোর্ট হ্যাভ জুরিসডিকশন টু ট্রাই অল সুটস অফ সিভিল নেচার। এক্সক্লুশন অফ জুরিসডিকশন সাধারণত আমরা যেটা বুঝি যে মামলাগুলো দেওয়ানি প্রকৃতি সেটাই সিভিল কোর্টে হবে। এখানে সিভিল কোর্টের এখতিয়ারকে এক্সক্লুড করে দিয়েছে, এখানে এক্সক্লুশন ক্লজে যে সিভিল কোর্টে যাওয়া যাবে না শুধু তার উপর। ইট ইজ এ সেটেল প্রিন্সিপাল অফ ল দ্যাট, একটা বিধিবদ্ধ আইন, সিভিল কোর্ট মাস্ট বি স্ট্রিক্টলি কনস্টিটিউট, যেটা যে আইনে সিভিল কোর্টের ক্ষমতাকে বাতিল করে দিয়েছে সে আইনটা অবশ্যই পড়ে বুঝতে হবে। টু ডিটারমাইন দ্য কোশ্চেন অফ আউস্টার, দ্য স্কিম অ্যান্ড পারপাস অফ দ্য স্ট্যাচুট অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ ইউজড ইন রিলেভেন্ট আউস্টার ক্লজ শুড বি টেকেন ইনটু কনসিডারেশন। সে আইনে কী বলা হয়েছে সে বিষয়টা জানতে হবে। তো বন্ধুরা, সিভিল কোর্ট মে এক্সারসাইজ ইজ জুরিসডিকশন ইন স্পাইট অফ এক্সক্লুশন প্রভিশন ইন এ স্ট্যাচুট ইফ দ্য অথরিটি অ্যাক্টস ইন অ্যান আরবিট্রারি ম্যানার। সিভিল কোর্ট যদি ওই সুনির্দিষ্ট আইনে যদি তাদের একটা স্বেচ্ছাচারীমূলকভাবে তাদের ক্ষমতা এক্সারসাইজ করে, সেখানে সিভিল কোর্টের এখতিয়ার আছে। বাট এ সিভিল কোর্ট ক্যাননট ইন্টারফেয়ার উইথ অ্যান অর্ডার অফ ডিসিশন অফ দ্য স্পেশাল কোর্ট ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের বিষয় নিয়ে সিভিল কোর্টে কোনো বিষয় যাওয়া যাবে না, যেমন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিষয় নিয়ে দেওয়ানি আদালত চ্যালেঞ্জ করা যাবে না। এ সিভিল কোর্ট ক্যাননট এক্সারসাইজ ইট জুরিসডিকশন ওভার এনি এক্সিকিউটিভ অ্যাকশন বাট ক্যান এক্সামিন হোয়েদার দ্য এক্সিকিউটিভ অথরিটি অ্যাক্টেড উইথিন দ্য অথরিটি পারমিটেড বাই ল। সিভিল কোর্ট নির্বাহী বিভাগের কোনো কাজ নিয়েও সেখানেও এখানে কাজ করতে পারবে না যদি না এক্সিকিউটিভের কার্যক্রমগুলো যদি তাদের আইনে পারমিট না করে বা বেআইনি বা আইন বহির্ভূতভাবে যদি কোনো কাজ করে সেখানে দেখতে পারবে। এটা দুলাভাই ভার্সেস এমপি আইআর 1969 সুপ্রিম কোর্ট 78, এখানে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট লেট ডাউন দ্য ফলোয়িং প্রিন্সিপাল রিগার্ডিং এক্সক্লুশন অফ জুরিসডিকশন সিভিল কোর্ট। বন্ধুরা আপনারা পড়ে নেবেন মামলাটি, অনেক সুন্দর একটা মামলা এখানে। তারপরে আমরা যদি দেখি, ইফ দ্য অ্যাক্ট gives finality to the orders of a speciality constituted tribunal, the civil court's jurisdiction must be held to be executed whether there is an express part of the court an examination of the act to find out the adequacy or sufficiency remedies provided by। এখানে jurisdiction exclusioner কিছু বিষয়ে বা impliedly বারের বিষয়ে যে বিষয়গুলো আমরা এর আগে দেখলাম সেই বিষয়গুলো এখানে বর্ণনা করা হয়েছে। তো বন্ধুরা, এ চ্যালেঞ্জ টু দ্য প্রভিশন অফ এ পার্টিকুলার অ্যাক্ট অন দ্য দ্যাট ইজ আল্টাভার্স ক্যান নট বি ব্রট বিফোর দ্য ট্রাইব্যুনালস বাই দ্য অ্যাক্ট ইটসেলফ। যে বিষয়টি আল্টাভার্স এবং ট্রাইব্যুনালে বিচার হয়ে গেছে সে বিষয়টি আবার সিভিল কোর্টে আনা যাবে না। ইফ এ প্রভিশন ইজ অলরেডি ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনাল, যে বিষয়টি যে বিধানটি অসাংবিধানিক বা এবং সাংবিধানিকভাবে যেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে সে বিষয়ে সুট ক্যান বি ফাইল্ড, মামলা দায়ের করা যেতে পারে। ইফ এ স্ট্যাচুট কন্টেন্স নো মেশিনারি ফর রিফান্ড what of tax illegally collected, a suit will lie in a civil court। যদি ইলিগাল ট্যাক্স ইলিগালি কালেক্ট করা হয় বা যেখানে রিফান্ড করার কথা কিন্তু রিফান্ড করছে না, সেক্ষেত্রে সিভিল কোর্টে মামলা করা যাবে। তো বন্ধুরা, an exclusion of the jurisdiction of a civil court is not readily to be in barred unless the condition above set down apply। এখানে সেকশন 9 সার্টিফিকেট প্রসিডিং সেটেল ইন রেভিনিউ ফ্রম ক্যান নট বি অ্যাজিটেটেড বিফোর দ্য সিভিল কোর্ট। সেকশন 9 বলা হয়েছে যে সার্টিফিকেট প্রসিডিং, যেটা সার্টিফিকেটের মামলাগুলো নির্বাহী কোর্টে চলে, সেই বিষয়গুলো নিয়েও সিভিল কোর্টে এসে খামাখা ঝামেলা করার দরকার নেই। তো বন্ধুরা, আইনের বিষয়ে আপনারা আইনি পাঠশালার যে ইউটিউব চ্যানেলে আইন বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আইনি পাঠশালার সাথে থাকার সাথে ধন্যবাদ। এই লেকচারটি মতিউরের আইনি পাঠশালার যে কোর্স অন
সিপিসি স্পেসিফিক রিলিফ অ্যাক্ট অ্যান্ড যে সিভিল কোড অ্যাক্ট সেখান থেকে সংগ্রহ করা। বন্ধুরা, আশা করি আইনি পাঠশালার যারা সদস্য রয়েছেন তাদের বিষয়টি অত্যন্ত ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের আরও আইন বিষয়ক ভিডিও পেতে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।